হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন সংঘাত, বিচারপতি বনাম বিচারপতি। আর এই সংঘাত নিয়ে শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি নেতৃত্বে বিশেষ বেঞ্চ গঠন, কাল সকাল 10:30টায় শুনানি। হাইকোর্টের সংঘাত নিরসনে প্রধান বিচারপতির নেতৃত্বে আরো 4 বিচারপতিকে নিয়ে বিশেষ বেঞ্চ গঠন, আগামীকাল সকাল 10:30টায় শুনানি। পরপর যে সমস্ত বিচারপতিরা, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহ আরো যারা রয়েছেন এই বিচারপতির বেঞ্চে, অর্থাৎ বিচারপতি সূর্যকান্ত, অনিরুদ্ধ বোস, বি.আর. গাভাই, সঞ্জীব খান্না, একেবারে সুপ্রিম পদক্ষেপ। হাইকোর্টের ইতিহাসে বেনজির সংঘাত নিয়ে শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো সরাসরি। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, এই যে 5 সদস্যের বেঞ্চ গঠন করা হলো, কোন কোন বিষয় মূলত খতিয়ে দেখবে হাইকোর্টের ইতিহাসে যেটা বেনজির সংঘাতের পরিস্থিতি তৈরি হলো সে প্রসঙ্গে? দেখো, প্রথমে যে প্রশ্নটা তুমি করলে সেই প্রশ্নের উত্তর দিই যে কোন কোন বিষয় এই বিশেষ বেঞ্চ অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারা পরিচালিত এই বিশেষ বেঞ্চ তারা দেখবেন। এখন প্রথমত সুপ্রিম কোর্টের যে ইতিমধ্যে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্টত লেখা হয়েছে যে গত 24 এবং 25 তারিখ সুপ্রিম কোর্টের বা কলকাতা হাইকোর্টের মামলার পরবর্তী ক্ষেত্রে যে অনুসারী বা আনুষঙ্গিক বিষয়বস্তু উঠে এসছে তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করছে। এখন এই যে অনুসারী বিষয়বস্তু সেটা ঠিক কি? তুমি জানো যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশনামায় অর্থাৎ মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই সংক্রান্ত মামলার যে নির্দেশনামা, সেই নির্দেশনামা লিখতে গিয়ে তিনি একাধিক মন্তব্য করেছেন এবং কার্যত বেনজিরভাবে তার সহকর্মী অন্য এক বিচারপতি সৌমেন সেনকে তিনি কিন্তু তার বিরুদ্ধে বিস্ফোরক, মারাত্মক এবং কলকাতা হাইকোর্ট কেন অন্য হাইকোর্টের ইতিহাসেও এই ধরনের অভিযোগ তোলা হয়নি, সেই ধরনের বেশ কিছু অভিযোগ তিনি তুলেছেন। তিনি স্পষ্টতই বলছেন যে বিচারপতি অমৃতা সিনহাকে বিচারপতি সৌমেন সেন তার নিজস্ব যে চেম্বার রয়েছে কলকাতা হাইকোর্টে সেই চেম্বারে ডেকেছিলেন বড়দিনের ছুটির আগে এবং সেই সময় ডেকে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে, তাকে কোনোভাবে বিরক্ত করা চলবে না। 2 তিনি বলেছিলেন যে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে লাইভ স্ট্রিমিং হয় সেই লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। তার কারণ যে এই লাইভ স্ট্রিমিং হলে সেই লাইভ স্ট্রিমিংয়ে যখন এই গোটা মামলাগুলির শুনানি হয় সেই সময় দেখা যায় যে বিচারপতি অমৃতা সিনহা তার যে বিভিন্ন মতামত, সেই মতামতের কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। সেই কারণে এই লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে যাতে বহু মানুষ, হাজার হাজার মানুষ তারা যেন শুনতে না পায়, সেই কারণে এই লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। এবং তিনি বলেছিলেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির যে মূল 2টি মামলা, রমেশ মালিক এবং সৌমেন নন্দী, এই 2টি মামলা বিচারপতি অমৃতা সিনহাকে খারিজ করতে হবে। তার কারণ এই 2টি মামলার ক্ষেত্রেই তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ এবং তার পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্সের প্রসঙ্গ উঠে আসে। এই মামলার প্রসঙ্গে এটাও বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার সম্পত্তির খতিয়ান দিন এবং লিপস অ্যান্ড বাউন্স এই সংস্থা কোন কাজের সঙ্গে যুক্ত, সেই সংস্থার এত টাকা আসলো কোথা থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের এই সম্পত্তি বৃদ্ধি হচ্ছে কোথা থেকে, এই সমস্ত প্রশ্ন তিনি তোলেন এবং তিনি বলেন যে এ বিষয়ে ইডিকে উচিত অবিলম্বে পদক্ষেপ করা। অতএব এই ধরনের একটা যে হাই প্রোফাইল মামলা রয়েছে এবং যে মামলা সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি বিচারপতি অমৃতা সিনহাকে নিযুক্ত করেছেন এই 2টি মামলা শুনানি করবার জন্য এই বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। সেই বিশেষ বেঞ্চের মহামান্য বিচারপতিকে বলা হচ্ছে যে অমৃতা সিনহার এজলাসের তরফ থেকে সেই মামলাকে খারিজ করা হোক। অর্থাৎ এই ধরনের একটা হাই প্রোফাইল মামলা, যেই মামলার ক্ষেত্রে রাজ্যের একাধিক তাবড় নেতা, মন্ত্রী এবং যারা এই গোটা ঘটনার মধ্যমণি এবং যারা মিডলম্যান রয়েছেন, এজেন্ট রয়েছেন, তারা হেফাজতে রয়েছে, সেই মামলাকে অবিলম্বে খারিজ করা হোক। সেই মর্মে যাতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, সেই নির্দেশ বিচারপতি সিনহাকে বিচারপতি সৌমেন সেন দিচ্ছেন। অতএব এই যে বিস্ফোরক অভিযোগ, সেই বিস্ফোরক অভিযোগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলছেন এবং তিনি বলছেন যে বিচারপতি অমৃতা সিনহার সঙ্গে তার যে কথা হয়েছে সেই কথার ভিত্তিতে তিনি এই গোটা ঘটনার নির্দেশনামায় লিখছেন। তিনি বলছেন যে বিচারপতি অমৃতা সিনহা এই গোটা বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অবগত করেছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এ বিষয়ে সুপ্রিম কোর্টকে
জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন। ফলত এই যে বিশাল ঘটনা বা এই সুবিশাল ঘটনার কার্যত ঘনঘটা, সেই ঘনঘটার প্রেক্ষিতে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মন্তব্য করছেন যে এই বিচারপতি সৌমেন সেন তার সমস্ত রায়, সমস্ত নির্দেশ, অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে বা অন্যান্য এই সংলগ্ন যে দুর্নীতিগুলো রয়েছে সেই দুর্নীতি মামলার ক্ষেত্রে খারিজ করা হোক, সে বিষয়ে তিনি সুপারিশ করছেন। তিনি সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করছেন, আবেদন করছেন। তিনি বলছেন যে এই বিচারপতি সৌমেন সেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক ব্যক্তির মতো আচরণ করছেন। অতএব এই বিচারপতি সৌমেন সেনের ইমপিচমেন্ট করার যে প্রক্রিয়া, তাকে সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অবিলম্বে কেন আরম্ভ করা হবে না, সেই প্রশ্ন একজন বিচারপতি আরেকজন বিচারপতির বিরুদ্ধে তুললেন। তিনি কিন্তু খুব স্পষ্ট করে বললেন যে এই গোটা ঘটনার প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বিচারপতি সৌমেন সেনকে 2 বছর আগে সুপ্রিম কোর্টের কলেজিয়াম সিদ্ধান্ত নেয় তাকে বদলি করার, তাকে এখান থেকে উড়িষ্যা হাইকোর্টে বদলি করার, এবং সেই কলেজিয়ামের সিদ্ধান্তের মধ্যে শুধুমাত্র বিচারপতি সৌমেন সেন ছিলেন এমন নয়, আরও একাধিক বিচারপতি ছিলেন। সেই বিচারপতিরা সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে, কলেজিয়ামের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে তাদের বদলি, সে বদলি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অতএব অন্যান্য বিচারপতিদের ক্ষেত্রে হতে পারলে বিচারপতি সৌমেন সেনের ক্ষেত্রে এই বদলির নির্দেশ কেন কার্যকরী হবে না, সেই প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলছেন। তিনি খুব স্পষ্টত বলছেন এই যে তার যে বদলি, সেই বদলি কিভাবে 2 বছর আটকে রাখা হয়েছে, এর পেছনে কারা রয়েছে, সেই গোটা বিষয়টা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। ফলত এই ধরনের যে একটা বেনজির সংঘাত 2 বিচারপতির মধ্যে, সেটা কিন্তু আদৌ কলকাতা হাইকোর্ট কেন গোটা ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা তারা কিন্তু কোনো দিন প্রত্যক্ষ করেনি। ফলত সুপ্রিম কোর্ট মনে করেছে এই বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করা দরকার। তার কারণ গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তিনি নির্দেশ দিয়েছিলেন এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাঠানো হোক। ফলত তার নির্দেশনামা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পৌঁছে থাকলে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ইতিমধ্যে 2টি অভিযোগ জমা পড়ল। প্রথমটি বিচারপতি অমৃতা সিনহার, দ্বিতীয়টি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ফলত এই 2টি যে অভিযোগপত্র বা নির্দেশনামার মাধ্যমে যে অভিযোগ তুলছেন, সেই অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে আগামীকাল কি পদক্ষেপ গ্রহণ করা হয় বিচার ব্যবস্থায় স্থিতি আনতে বা বিচার ব্যবস্থায় যে অব্যবস্থা বা একটা অস্থিরতা তৈরি হয়েছে সেটাকে ঠিক করার জন্য সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ করে। যে কথা তুমি বলছো, হাইকোর্টের ইতিহাসে যে নজিরবিহীন সংঘাত, বিচারপতি বনাম বিচারপতি এবং স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করলো সর্বোচ্চ আদালত। আগামীকাল সকাল 10:30টায় শুনানি। 5 বিচারপতি, প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ। অবশ্যই সেদিকে গোটা দেশের নজর থাকবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে স্টুডিওতে। সব্যসাচীদার কাছে আসবো। সব্যসাচীদা, একেবারে এই জায়গাটাই তো জিজ্ঞাসা যে সর্বোচ্চ আদালতকে পদক্ষেপ করতে হলো, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে হলো, হস্তক্ষেপ করতে হলো। এই ঘটনায় যদি সর্বোচ্চ আদালত আজকে স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ না করেন, তাহলে গোটা দেশের বিচার ব্যবস্থা সম্পর্কে প্রশ্নচিহ্ন যেটা ইতিমধ্যেই উঠে গেছে, সেই প্রশ্নচিহ্নটা বাস্তবে পরিণত হবে এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা, বিচার ব্যবস্থার প্রতি যে কনফিডেন্স, আস্থার জায়গা, সেটাও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। সেটা সংবিধানের পক্ষে এবং দেশের পক্ষে বিপজ্জনক। এই ঘটনা ইতিহাসে, হিস্ট্রি অফ দি কোর্ট, তার ইতিহাস যদি দেখা যায় সেখানে নজিরবিহীন। আমাদের দেশের আদালতের ইতিহাসে তো নজিরবিহীন বটেই। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিচারপতিদের বিভিন্ন বিচার প্রক্রিয়ায় মত নিয়ে মতপার্থক্য হয়েছে, বিচার করতে গিয়ে মতপার্থক্য হয়েছে, একজন বিচারপতির সাথে আরেকজন বিচারপতির বিচার পদ্ধতি নিয়ে মতপার্থক্য হয়েছে। কিন্তু এই যে ঘটনা দেখা যাচ্ছে যে একজন বিচারপতি তিনি বিচার করতে বসে তিনি অভিযোগ করছেন আরেকজন বিচারপতির সম্পর্কে, শুধু মৌখিক অভিযোগ নয়, জুডিশিয়াল অর্ডার করে লিখছেন, এবং যে কথাগুলো উঠে আসছে সেখানে যে কোনো রাজনৈতিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল কেরিয়ার আছে, ব্রাইট কেরিয়ার। আমি জানি না পলিটিক্যাল কেরিয়ারের কথাটা কি লিপস অ্যান্ড বাউন্সের জন্যই আসছে, কারণ লিপস অ্যান্ড বাউন্স মামলাতেই ওনার রাজনৈতিক প্রাণভ্রমরা রয়েছে। লিপস অ্যান্ড বাউন্স মামলা এমন একটি মামলা, এরপর ওপেন অ্যান্ড শাট কেস, কারণ ওখানে ওনার অ্যাফিডেভিট রয়েছে, ওখানে ওনার আয় ব্যয় রয়েছে, ওখানে ওনার কোম্পানির ডিটেলস রয়েছে, এবং ওইখানেই দেওয়া আছে ওনার আয়ের উৎস কি। আমি বারংবার বলেছিলাম আগে যে ওখানে দেখবেন দেওয়া আছে ওনার আয়ের উৎস হচ্ছে স্যালারি, হাউস রেন্ট ইত্যাদি, ওনার বাড়ি দেওয়া আছে, নাম।
এত সম্পত্তি আসছে কোথা থেকে, ডিসপ্রপোর্শনেট হয়ে আছে, পাবলিক পার্লেন্সে আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের দেশে রাজনীতিবিদদের বিরুদ্ধে আনা কোনো মামলা হলেই সেখানেই একটা প্রভাবের প্রশ্ন আছে। আপনি দেখুন তো ইতিহাসটা, ক্রোনোলজি একটু দেখুন। শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস মান্তার ঘরে পোস্টার, তার ছবি দিয়ে পোস্টার কারা মারল, আজও তদন্তের কোনো রিপোর্ট এলো না। আজকে জাস্টিস অমৃতা সিনহার পরিবারের লোকজনকে পর্যন্ত ডেকে পুলিশ হ্যারাসমেন্ট করছে, আমরা খবরে দেখছি, কিছু হলো না। এই যে পরপর ঘটনাগুলো মেলালে তাহলে কি এই অভিযোগটাও সত্য? আর যদি এটা সত্য হয় তাহলে কিন্তু ধরতে হবে সবার আগে যে কার জন্যে একজন বিচারপতিকে প্রভাবিত করবার এই প্রচেষ্টা করার সাহস হচ্ছে এবং একজন বিচারপতি এটা করতে যাচ্ছেন। তাহলে এটা যদি সত্যি হয় সেটাও বিপজ্জনক। উল্টো দিকে আরও যে কথাগুলো আমরা এর ফলে পাবলিক পার্লেন্সে চলে আসছে, সেটা তো মানুষের যে আস্থা সেই জায়গাটাকে খানিকটা হলেও নড়িয়ে দিচ্ছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই যে সাংবিধানিক বেঞ্চ আজকে গঠন করার প্রয়োজনীয়তা ছিল এই জন্যে, কারণ এটা আনপ্রেসিডেন্টেড ভার্জিন এরিয়া অফ ল, যে জায়গাটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সুপ্রিম কোর্ট ডিসপোজ করতে না পারেন, অ্যাড্রেস করতে না পারেন আমাদের দেশের নাগরিকদের কাছে, কারণ আলটিমেটলি দিস আর পাবলিক ইনস্টিটিউশন, জনগণের ইনস্টিটিউশন, জনগণের অধিকার আছে জানবার। এটা শুধুমাত্র কিছু উকিলবাবুদের আর কিছু জজ সাহেবদের কোর্টের ইনস্টিটিউশন নয়। কে কি করছেন পাবলিক স্ক্যানারে সেটা থাকবে। আচ্ছা, কলেজিয়ামের অর্ডার যেটার কথা হচ্ছে, যে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের অর্ডার এবং কেন্দ্রীয় সরকার তারা কি করছিলেন, আজকে কলেজিয়াম অর্ডার দিচ্ছেন, রেকমেন্ড করছেন কাউকে ট্রান্সফার করবার জন্য। ট্রান্সফার অর্ডার যদি সেখানে মান্যতা না পায়, সেখানে কাদের দেখার কাজ? তাহলে তারা কি করছেন? মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস কি করছেন? এই গোটা বিষয়টা কিন্তু শুধুমাত্র আর ওই একটা রাজনৈতিকবিদের ভবিষ্যৎ নিয়ে আটকে নেই। এটা এই মুহূর্তে এর চেয়ে অনেক ব্রডার ইস্যুতে পরিণত হয়েছে, যে আমাদের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা আদৌ সেটা নিরপেক্ষ থাকছে তো বা থাকবে তো, সেই দিকটার দিকে একদম সব্যসাচীটা। কারণ আমাদের প্রতিটি মানুষের সবশেষ আস্থা ভরসার জায়গা তো আদালত, সুতরাং সেই বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা অটুট থাকবে। এবং সেই জায়গা থেকে এই যে সুপ্রিম কোর্টের একেবারে শতপ্রণোদিত এই পদক্ষেপ এবং এই সংঘাতের অবসান কিভাবে হয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু হাইকোর্টের ইতিহাসে যে বেনজির সংঘাত, বিচারপতি বনাম বিচারপতি, এই সংঘাতের সূত্রপাত কোথা থেকে দেখব। সিঙ্গল বেঞ্চ বনাম ডিভিশন বেঞ্চ, বিচারপতি বনাম বিচারপতি, কলকাতা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন সংঘাত। যুযুধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন। সংঘাতের সূত্রপাত রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলা নিয়ে। এই মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। কিন্তু ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও সিবিআইকে অবিলম্বে এফআইআর দায়ের করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এরপর নির্দেশনামায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লেখেন, নির্দেশনামা এবং আবেদনের কপি ছাড়াই সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে, ফলে তা বৈধ নয়। সিবিআই অবিলম্বে তদন্ত শুরু করবে এবং 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আমাকে এমন একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে হচ্ছে যেটা না নিলে বিচার ব্যবস্থার পবিত্র কর্তব্য থেকে আমি বিচ্যুত হব। কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির নজিরবিহীন সংঘাতে শুরু হয়েছে শোরগোল। হায়ারার্কি আছে তো, জুডিশিয়াল হায়ারার্কি, সিঙ্গেল জাজ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে ধরুন সুপ্রিম কোর্ট যেতে পারে। আমি মানি না বললে কী করে হবে? সুতরাং এটা অত্যন্ত অন্যায় হয়েছে এবং এটা আমার মনে করি, আই এম রাদার শকড ওয়াই এই জিনিস হচ্ছে। এটা ইনডিসিপ্লিন, কিন্তু দিস ইজ জুডিশিয়াল ইনডিসিপ্লিন। এটা জুডিশিয়ারির অভ্যন্তরীণ ব্যাপার। এখানে কেউ যদি অর্ডার কিছু দেয় বা কেউ যদি অর্ডারে দেখে তার অ্যাপারেন্টলি মনে হয় যে এই অর্ডারটা, ধরুন আজকে ডিভিশন বেঞ্চ একটা স্টে অর্ডার দিল বাট প্রসিডিং স্টে করলো না, তাহলে প্রসিডিং চলবে। তাতেও যদি কারোর আপত্তি থাকে সে আবার ডিভিশন বেঞ্চ যাবে। সেটা জুডিশিয়ারির অভ্যন্তরীণ ব্যাপার, জুডিশিয়ারি যেটা সিদ্ধান্ত মনে করবে সেটা করবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ফোরকভাবে নির্দেশনামায় আরও লেখেন, বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন।
সেখানে তিনি তাকে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। দ্বিতীয়ত, বিচারপতি অমৃতা সিনহার এজলাসের লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। এবং তৃতীয়ত, অমৃতা সিনহার কাছে যে মামলা রয়েছে যার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত তা খারিজ করে দিতে হবে। বিচারপতি সিনহার টেলিফোনে এটা আমাকে জানান। এরপর তিনি বিষয়টি প্রধান বিচারপতিকেও জানিয়েছেন। বিচারপতি সৌমেন সেন অত্যন্ত স্পষ্টভাবে রাজ্যের কোনো রাজনৈতিক দলের হয়ে ভূমিকা পালন করছেন, তাই রাজ্য যুক্ত আছে এমন কোনো বিষয়ে তিনি যা নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট চাইলে সেগুলো পুনরায় খতিয়ে দেখতে পারে। ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে তার পেছনে কোনো জরুরি আইনি তাগিদ ছিল বলে আমার মনে হয়নি। কেন তড়িঘড়ি এই নির্দেশ দেওয়া হলো? এই রাজ্যের কোনো একটি রাজনৈতিক দলের কোনো ব্যক্তির স্বার্থ কি এ নেপথ্যে রয়েছে? এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় আদেশনামায় আরও লেখেন, বিচারপতি সেন তার ব্যক্তিগত স্বার্থে একটি রাজনৈতিক দল যারা এই রাজ্যে ক্ষমতাসীন রয়েছে তাদের স্বার্থ সুরক্ষিত রাখার চেষ্টা করছেন, তাই তার এই পদক্ষেপ অসদাচরণের নামান্তর। আমি জানি না কিভাবে বিচারপতি সেন 2 বছর আগেই যার ওড়িশায় বদলির কথা তিনি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের প্রস্তাব অমান্য করে বিচারপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার বদলি আটকানোর পেছনে কারা রয়েছেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও লেখেন, সিবিআই তদন্তের নির্দেশের ফলে কাদের মাথায় আকাশ ভেঙে পড়বে? আরও জঘন্যতম কাজ করেছেন। টু মেক অ্যান অ্যালিগেশন এগেন্স্ট এ সিটিং জাজ হু ইজ সিনিয়র টু হিম, যেটা পলিটিক্যালি করা হচ্ছে। কী জন্য কেন বলছেন আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এটা উনি পারেন না। এবং এইসব কাণ্ড করে এবং এইসব উক্তি করে উনি ওই চেয়ারের অসম্মান করেছেন। উনি যদি ডেকেও থাকেন, দ্যাট ইজ এন্টায়ারলি হিজ পার্সোনাল ম্যাটার। হাউ হি ইজ মেকিং ইট পাবলিক। দুজন বিচারপতির কাছেই আমরা মামলা করি এবং বিভিন্ন মামলা তারা বিভিন্ন রকম রায়দান করেন। আমার মনে হয় এটা বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি তার কোনো ব্যক্তিগত মতামত হয়তো দিয়েছেন কোনো বিষয়ে এবং চিফ জাস্টিসকে তিনি দেখতে বলেছেন। চিফ জাস্টিস মনিটরিং করছেন পুরো বিষয়টা। অন্যান্য যারা সিনিয়র, যারা আরও বহু বছর প্র্যাকটিস করছেন, তারাও আমাকে বলেছেন যে এরকম ঘটনা তারাও কখনো ঘটতে দেখেননি। সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের এই সংঘাতের মধ্যেই বৃহস্পতিবার সরকারি মেডিকেল কলেজগুলির সংরক্ষিত আসনে ভর্তিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে এফআইআর রুজু করে সিবিআই। এসবের মধ্যেই বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের বিচার্য বিষয় বদল হয়। সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলাগুলি আর শুনবে না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এখন থেকে শিক্ষা সংক্রান্ত মামলাগুলির শুনানি হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। সৌভিক মজুমদার ও ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। অর্থাৎ হাইকোর্টের বেনজির সংঘাত নিরসনে শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের। বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, আগামীকাল শনিবার ছুটির দিন, বিষয়টির গুরুত্ব এবং বিষয়ের গভীরতা কতটা সেটা বোঝাই যাচ্ছে যে কালকে একেবারে তড়িঘড়ি এই বিশেষ বেঞ্চ গঠন করলো সুপ্রিম কোর্ট। সকাল 10:30টায় শুনানি। দেখো পাপিয়া, আপাতত 24 এবং 25 জানুয়ারির কলকাতা হাইকোর্টের বিচারপতির বিচারের সংক্রান্ত বিষয়কে নিয়ে কালকে বিশেষ বেঞ্চ সুপ্রিম কোর্ট বসছে। কিন্তু আমি তোমায় বলছি, এই আবহ অর্থাৎ বিচার ব্যবস্থার মধ্যে রাজনীতি আঙ্গিনা এসে যাওয়া, রাজনীতির হস্তক্ষেপ এসে যাওয়া, এটা কিন্তু মানে হঠাৎ করে 24-25 তারিখে জাজমেন্টের মাধ্যমে এসছে এমন একেবারেই নয়। ধারাবাহিকভাবে তুমি যদি দেখো, রাজ্যের দুর্নীতির ইস্যু জবের থেকে উঠে এসছে, তখন থেকে কিন্তু বিচারপতিদেরকে লক্ষ্য করে একের পর এক আক্রমণ করা হয়েছে, একের পর এক মানে নানা কটূক্তি করা হয়েছে, তাদের বিরুদ্ধে পোস্টার ব্যানার লাগানো হয়েছে এবং তাদের এজলাস ঘেরাও করা হয়েছে। সেই সময় সমাজের নানা স্তর থেকে বলা হয়েছিল যে এইরকম এক ধরনের রাজনৈতিক অবস্থান যখন নেওয়া হচ্ছে, স্বার্থান্বেষী লোকরা নিচ্ছেন, তাহলে কেন কোর্ট সুমোটো ভাবে কন্টেম্প্ট অফ কোর্ট করছে না? অর্থাৎ সরাসরি বিচারপতি মান্থার বাড়িতে যখন পোস্টার পড়ছে তখন কেন কন্টেম্প্ট অফ কোর্ট করছে না, এই প্রশ্নটা কিন্তু উঠেছিল। আজকে এতটা দেরি কেন? আমার কিন্তু বারবার মনে হচ্ছে পশ্চিমবাংলা একটা পলিটিক্যাল সোসাইটি, রাজনৈতিক সমাজ, সেখানে ছোট বড় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজনীতির দ্বারা প্রভাবিত হয়। সেখানে বিচার ব্যবস্থায় যখন মানে সরাসরি রাজনীতির হস্তক্ষেপ চলছিল, তখনই কিন্তু কন্টেম্প্ট অফ কোর্ট করে যদি যারা কুকথা বলছিল, যারা পোস্টার মারছিল, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিত, তাহলে মানে মানুষের চোখে অন্তত আদালতের একটা স্বচ্ছতা থাকতো। এবং তারপরে যে প্রশ্নটা আসছে
যে দেখো এটা মানে সত্যি মিথ্যের থেকে বড় কথা হলো যে মানুষের মধ্যে একটা সংশয় তৈরি কিন্তু বারবার হচ্ছে যে বিচার ব্যবস্থা কি পক্ষপাতিত্ব হচ্ছে। মানুষ ন্যাচারাল জাস্টিস চাইছে। মানুষ কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো যে সত্যি যেভাবে অভিযোগ এসছে যে মেডিকেল কলেজের ভর্তি নিয়ে কার্যত ছেলে খেলা হয়েছে, জাল শংসাপত্র অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল টাইপ সার্টিফিকেট গুলো জাল দিয়ে সেখানে মানে অ্যাডমিশন নিয়েছে, প্রভাবশালীরা সেই কাজ করেছে। ফলে এই প্রভাবশালীদের বিরুদ্ধে তদন্তটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানুষ ন্যাচারাল জাস্টিস চাইছে। যারা স্কুল কলেজের দুর্নীতি করেছে, আপনি বিচারের কথা বললেন, বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতেই কোনো সংশয়ের কথা আপনি বলছিলেন, সংশয় যাতে না থাকে সেই কারণেই সুপ্রিম কোর্টের এই বিশেষ বেঞ্চ গঠন। সকাল 10:30টায় যার শুনানি রয়েছে, এই সংঘাতের অবসান কোন পথে হয় অবশ্যই নজর থাকবে। কিন্তু আমি রিজুর কাছে আসবো এই প্রসঙ্গে। দেখো পাপিয়াদি, আমি একটা কথা বলি, নজিরবিহীন ঘটনা যেটা ঘটেছে সেটা প্রথমবার নয়। মানুষের শেষ গন্তব্যস্থল ন্যায়ের জন্য আদালত, আর সে আদালতে এরকম খামচাখামচি চলছে। কিন্তু এই যে নজিরবিহীন ঘটনা, এটা তো প্রথম না। আমরা তো দেখেছি একটা সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের 5 জন জাজ প্রেস কনফারেন্স করে বলছে, সেটাও তো নজিরবিহীন ঘটনা ছিল। আবার এটাও নজিরবিহীন ঘটনা যে একজন স্বঘোষিত মসিহা বিচারপতি টিভিকে ইন্টারভিউ দিচ্ছেন, তারপর সংবাদ মাধ্যমের সামনে রাজনৈতিক বক্তব্য রাখছেন। এটাও আমি তোমার সামনে বলিনি, প্লিজ প্লিজ তোমার সামনে বলিনি। তো এই যখন এই ঘটনাগুলো ঘটছে তখন সুপ্রিম কোর্টেরও তো উচিত, মানে যেভাবে আদালত কিন্তু হস্তক্ষেপ করেনি, এটা আমি তোমাকে একটু মনে করিয়ে দিই। তোমাকে একটু মনে করিয়ে দিই, আদালত কিন্তু সেক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করেনি। আদালত হস্তক্ষেপ করেনি ঠিকই, কিন্তু আমিও এখানে বলতে চাই এরকম একটা মানুষ যিনি নিজের চেয়ারের দুর্ব্যবহার করছেন, এরকম একটা পক্ষপাত দুষ্ট কলঙ্কিত মানুষেরও ইমপিচমেন্ট হওয়া উচিত। আমি একটা কথা পরিষ্কার করে দিই, কোন বিচারপতির সম্পর্কে কোন রকম কোন ব্যক্তিগত আক্রমণ, কোন আক্রমণ আমরা অ্যালাউ করব না। না বিচার না, নাম করো বা না করো, বিচারপতি মানেই হচ্ছে বিচার ব্যবস্থার একটা অংশ। সেই বিচার ব্যবস্থার একদম ঠিক বলেছো, সেটা তো বিচার ব্যবস্থা তো তার পারমিশন দিয়েছে। সেই বিচার ব্যবস্থার প্রতি তো মানুষের শেষ সেই ভরসা, সেই কারণেই কিন্তু সর্বোচ্চ আদালত শতপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করেছে। একাধিকবার তৃণমূলের যিনি স্পোকসপারসন তিনি বলেছেন আদালতে খামচি চলছে। তো ভাই এই খামচি কামড়াকামড়ি কেন চলছে? একজন অভিযোগ এসছে, একজন জাজ আরেকজন জাজকে যদি ডেকে বলেন যে তুমি এই মামলাগুলোয় কোনো ব্যবস্থা নেবে না, তুমি মামলা খারিজ করে দাও, তুমি বেকসুর খালাস করে দাও, লাইভ স্ট্রিমিং বন্ধ করে দাও, সাধারণ মানুষ যেটা দেখতে পেত আদালতের ভেতরে কি ঘটনা ঘটছে। কারণ সারা পৃথিবীতে সব জায়গায় লাইভ স্ট্রিমিং হবে। রাস্তা দিয়ে কে হেলমেট পরে যাচ্ছে কি যাচ্ছে না সেটা টিভিতে বসে লোকের ক্যামেরায় বসে দেখবে, আর আদালতের ভেতরে কি বিচার হচ্ছে সাধারণ মানুষ জানতে পারবে না। এটা যদি বন্ধ করতে বলেন, যদি এটা বলে থাকেন, তাহলে আমার মনে হয় এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। দেখুন, পুলিশ কথা শুনছে না, আইন দেশে নেতা মন্ত্রী কথা শুনছে না, কিন্তু সেই মানুষটা বলে তোমায় কোর্টে দেখে নেব। কোর্টের বিচার ব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ আছে, হয়তো যে দীর্ঘদিন ধরে মামলা পড়ে থাকে, অনেক কিছু হয়, একদম, কিন্তু এই বিচার ব্যবস্থার প্রতি আস্থাও আছে, ভরসাও আছে। সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে এই বেনজির সংঘাতের যাতে অবসান হয়। আগামীকাল সকাল 10:30টায় প্রধান বিচারপতির নেতৃত্বে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে 5 বিচারপতিকে নিয়ে। সেই সকাল 10:30টায় শুনানি এবং সেই সংঘাতের অবসান কোন পথে হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে।